সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত খাবার, নিয়মিত পরিশ্রম এবং সঠিক জীবনধারার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিত হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরসে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রাজশীষ চক্রবর্তী। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বক্ষব্যাধি নির্ণয় ও চিকিৎসা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। বক্ষব্যাধি আসলে বলতে আমরা কি বুঝি, মানে চেস্টের মধ্যে কি কি ধরনের রোগ হতে পারে একটু জানতে চাই। ধন্যবাদ। অনেকের ভিতরে একটা ধারণা আছে যে বক্ষব্যাধি মানে আমাদের পুরাটা চেস্ট, কিন্তু চেস্টের ভিতরে দুইটা ভাইটাল অর্গান আছে। এর ভিতরে একটা হচ্ছে ফুসফুস আর একটা হচ্ছে হার্ট। এই যারা ফুসফুস নিয়ে যারা কাজ করে তাদেরকেই বক্ষব্যাধি বিশেষজ্ঞ বলে এবং ফুসফুসের রোগগুলিকেই বক্ষব্যাধি রোগ বলা হয়। এছাড়া হার্টের যে রোগ, এগুলি সাধারণত হার্টের বিশেষজ্ঞ যারা কার্ডিওলজিস্ট তারাই সাধারণত চিকিৎসা করে থাকে। একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। আচ্ছা, ফুসফুসে কি কি ধরনের রোগ হতে পারে আপনার কাছে একটু জানতে চাই। চমৎকার একটা প্রশ্ন যে ফুসফুসে কি কি ধরনের রোগ হতে পারে। তার ভিতরে আমি আপনাকে একটা ধারণা দিই। আপনি যদি যে কোনো সরকারি হাসপাতালে যান এবং বহির্বিভাগে যান অথবা যে কোনো হাসপাতালের ভর্তি রোগী দেখেন, আপনি দেখবেন শতকরা 40 জন রোগী বক্ষব্যাধি রোগে আক্রান্ত অথবা বক্ষব্যাধি বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। কাজেই এই বক্ষব্যাধি কিন্তু একটা মারাত্মক যে ব্যাপক আকার আমাদের সারা পৃথিবীতে। এখন আমরা যদি বলি বক্ষব্যাধি কি কি রোগ হতে পারে, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা বলা হয় বিগ ফাইভ, অর্থাৎ মূল 5টা রোগ। এই 5টা রোগের ভিতরে আমরা বলতে পারি হাঁপানি বা অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি এবং বিভিন্ন রকমের সংক্রমণ যেমন নিউমোনিয়া যেটা বাচ্চাদের বেশি হয়, এছাড়া টিউবারকুলোসিস বা যক্ষ্মা এবং আমাদের ফুসফুসের ক্যান্সার যেটাকে লাং ক্যান্সার বলে। এছাড়াও কিন্তু আরও অনেক রোগ আছে, কিন্তু এই বিগ ফাইভ বা এই 5টা রোগকেই আসলে মূলত বলা হয় যে ব্যাপক আকার এই আমাদের পৃথিবীতে এবং এমন আমাদের দেশেও। একটি বিষয় যে ফুসফুসকে ভালো রাখার জন্য আসলে কি করা প্রয়োজন? ভালো প্রশ্ন করেছেন। মানুষ কিন্তু ফুসফুসের রোগ নিয়ে খুব একটা চিন্তা করে না। কারণ কি, মানুষ ভাবে যে আমরা যে ফুসফুস আমাদের আছে এবং আমরা যে শ্বাস নিই, কাজেই ফুসফুস নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমরা প্রতিটা ব্রেথে হাজার হাজার জীবাণু এবং হাজার হাজার পলিউশন আমরা নিচ্ছি এবং এইগুলি ফুসফুসে বিভিন্ন রকমের রোগ তৈরি করতে পারে। কাজেই আমাদের যদি ফুসফুসকে ভালো রাখতে হয় তাহলে অনেকগুলি জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। বিশেষত আমাদের ফুসফুসে যেন কোনো জীবাণু না ঢুকে তার জন্য আমাদের কিছুটা পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং কোভিডকালে আপনি দেখেছেন যে ফুসফুসকে ব্যবহার করার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, কিন্তু আসলে মাস্ক সব রোগগুলিকে প্রিভেন্ট করতে পারে না। কাজেই আমাদের এই যে বাইরের যে এনভায়রনমেন্ট বা এয়ার পলিউশন, এটা থেকে বাঁচার জন্য আসলে শুধুমাত্র আমরা নিজেরা পারবো না, এর জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। এর জন্য সরকার, বিভিন্ন এনজিও এবং এই পলিসি মেকার তাদেরও কাজ করতে হবে। শুধু পরিবেশগত কারণেই কি ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে? আদার্স কোনো ফ্যাক্টর থাকতে পারে এখানে? এই ক্ষেত্রে হচ্ছে এই যে একটু আগে আমি বলেছি যে দুইটা বিগ ফাইভ এবং আদার রোগ। এই বিগ ফাইভ যেগুলি, এর ভিতরেও কিন্তু পরিবেশের প্রভাব আছে, আর এর বাইরে যেগুলি সেগুলিকে আমরা বলি অকুপেশনাল লাং ডিজিজ। যেমন যারা বাইরে কাজ করে, হয়তো যারা ইটের ভাটায় কাজ করে, যারা বিভিন্ন দেখা যাচ্ছে যে সিলেট বলেন বা যারা পাথর ভাঙা কাজ করে, যারা বিভিন্ন পেইন্টিং কাজ করে, তারা কিন্তু সরাসরি এই যে বিভিন্ন পলিউটেন্ট ফুসফুসে যায় এবং এই ক্ষেত্রে যে এই এনভায়রনমেন্টাল বা অকুপেশনাল কিছু লাং ডিজিজ তৈরি করে থাকে। এখন এর বাইরেও কিন্তু এই এনভায়রনমেন্টের একটা প্রভাব আছে। যেমন আমি ধরে নিই যে অ্যাজমা, অনেকের অ্যাজমা আছে কিন্তু সবসময় কিন্তু এটা অ্যাটাক হয় না। যদি দেখা যায় যে বিভিন্ন ট্রিগার এই যে এনভায়রনমেন্টে আছে এইগুলি ফুসফুসে যায়, তাহলে দেখবেন যে অনেকের কাশি বা শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। হ্যাঁ, আমি একটু তাহলে ফুসফুসে যে কোনো রোগে আক্রান্ত হলে কেউ মানে উপসর্গগুলো কেমন হতে পারে? আচ্ছা, এখন এই উপসর্গ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ফুসফুসের কিছু উপসর্গ হতে পারে, আর কিছু হচ্ছে ফুসফুস বহির্ভূত কিছু উপসর্গ হতে পারে। এখন আমি বলি যে মনে করেন যে ফুসফুসের যে উপসর্গ তার ভিতরে একটা হচ্ছে কাশি, অনেকের শুকনা কাশি হতে পারে, আবার কাশির সাথে অনেক সময় কফ বের হতে পারে। এই রোগের তীব্রতা ভেদে, রোগের প্রকার ভেদে এই কাশির রং আলাদা হতে পারে।
আবার অনেকের কাশির সাথে রক্ত আসতে পারে, যেটাকে আমরা একটা রেড ফ্ল্যাগ সাইন বলি। অনেকের শ্বাসকষ্ট হতে পারে, চেস্ট পেইন হতে পারে, বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে। এর বাইরেও কিন্তু কিছু উপসর্গ হতে পারে যেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে যেমন একটা হচ্ছে যক্ষ্মা বা টিউবারকুলোসিস, এই ক্ষেত্রে অনেকের দেখা যায় যে জ্বর হয়, ওজন কমে যায়। এই ক্ষেত্রে আমাদেরকেও কিন্তু তখনও গুরুত্ব দিতে হবে যে ফুসফুসের কোনো রোগ হলো কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে কি উপসর্গ তো বললেনই, মানে কারণ যদি আমরা বলি মোটা দাগে, এটা কি শুধু এনভায়রনমেন্ট পলিউশন? আপনি যেটা বললেন আরও অন্যান্য রোগের কথাও, যদি কেউ ফুসফুসে আক্রান্ত হয়েই যায় কোনো রোগে, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রাথমিক তার আসলে করণীয়টা কি হতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে যে ফুসফুসের রোগগুলি একটু আগেই বললাম, যেমন মনে করেন কারো একটু অ্যাজমা হলো, তার কিন্তু শ্বাসকষ্ট হবে। এবং তার শ্বাসকষ্ট কেন হয়? তার শ্বাসকষ্ট হয় তার যে শ্বাসনালীটা, এটা অনেক সংবেদনশীল থাকে। অর্থাৎ বিভিন্ন ট্রিগার ফ্যাক্টরে এটা কিন্তু সহজেই শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, তখন হয় কি শ্বাসকষ্ট হয়। আবার অনেকের ব্রঙ্কাইটিস আছে অথবা সিওপিডি, যেটা সাধারণত দেখা যায় যে ধূমপান থেকে হয়। সেক্ষেত্রে হয় কি, তাদের শ্বাসনালীতে সবসময় একটা প্রদাহ হয়, তখনও কিন্তু তার শ্বাসকষ্ট হয়, অনেকটা শ্লেষ্মা বের হয়। আবার অনেকের মনে করে নিউমোনিয়া, সেই নিউমোনিয়া হলে বুকে ব্যথা, কফ বের হবে, অনেক সময় কাশির সাথে রক্তও আসতে পারে। কাজে এই জাতীয় উপসর্গ দেখা দিলে অবশ্যই তাকে সতর্ক হতে হবে, নিকটস্থ যে ফুসফুস সংক্রান্ত কোনো আক্রান্ত issue হয়েছে। আছে। আচ্ছা, ওষুধ ছাড়া কি কোনো সচেতনতা আছে? চিকিৎসার বিষয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। হ্যাঁ, এখন এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমরা সবসময় যে কোনো রোগের ক্ষেত্রে আমরা আসলে চিকিৎসা খুঁজি, অর্থাৎ ঔষধ খুঁজি, কিন্তু ওষুধের বাইরেও কিন্তু কিছু আমাদেরকে মেনে চলতে হবে। যেমন প্রিভেনশনটা, প্রতিরোধ আমরা আসলে প্রতিরোধ করতে পারবেন না অনেক সময়, কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন যাদের অ্যাজমা আছে, তাদের এই অ্যাজমা যে যে রোগগুলিতে হয়, তাদেরকে কিন্তু সেই রোগগুলির যে যে ট্রিগার ফ্যাক্টরে হয়, তাদেরকে ওইগুলি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মনে করেন যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, তাদেরকে ধূমপানে নিরুৎসাহিত করতে হবে। যাদের নিউমোনিয়া আছে, তাদেরকে কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক লাগবেই। যাদের দেখা যাচ্ছে যে এই যে আমরা বলি টিউবারকুলোসিস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার থেকে যেন অন্যকে না ছড়িয়ে যায়, এই জন্য কিছু প্রিভেন্টিভ মেজার নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের দেশে এখনো এইভাবে ওয়েল এস্টাবলিশড হয়নি, যেটাকে বলা হয় যে আমরা বলি বিভিন্ন রিহ্যাবিলিটেশন অথবা ব্রিদিং এক্সারসাইজ অথবা ভ্যাকসিন। যে ভ্যাকসিনটা খুবই ইম্পর্ট্যান্ট, যেমন ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া, এইটার ব্যাপারে কিন্তু সাধারণত মানুষের ভিতরে সচেতনতা আসছে এই যে কোভিড পরবর্তী। অর্থাৎ আমাদের ফুসফুসে এই যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া যে দুটো রোগ হয়, এই দুইটাকে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। কাজে এই সব ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। আচ্ছা, আমি একটু মোটা দাগে বেশ কিছু রোগে মানুষ আক্রান্ত হয়, যেমন সিওপিডি, এবং আমি যদি অ্যাজমার কথাই বলি, কেউ যদি এই রোগে আক্রান্ত হয়, দেখা যায় শীতকালে শ্বাসকষ্টটা বেশি হয়, সেই ক্ষেত্রে তারা ইনহেলার ইউজ করে, অনেকে ওষুধও খায়। ভালো থাকার তাদের উপায় আসলে কি হতে পারে? আচ্ছা, আমি অ্যাজমার ক্ষেত্রে বলি। অ্যাজমার ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা জিনিস বলি। একটা হচ্ছে শিক্ষা, 2 নম্বর সতর্কতা, 3 নম্বর চিকিৎসা। এটা কিন্তু কোনোটারই গুরুত্ব কম নাই। এখন আমরা যেটা বললি যে শিক্ষা কি, তাকে বুঝতে হবে যে কখন তার অ্যাজমাটা অ্যাটাক হয়। সাপোজ কোনো একজন দেখা গেল যে তার বাসায় পেট অ্যানিম্যাল আছে, যেমন পাখি অথবা পোষা পাখি, পোষা হয়তো দেখা গেল যে কুকুর আছে, তারা খুবই ভালো, তাদের খুবই যত্ন নেয়, কিন্তু এর থেকে তার অ্যাজমা কিন্তু অ্যাটাক হয়, এবং তাদেরকে এই এডুকেশনটা দিতে হবে। সতর্কতা, যেমন অনেকের আছে ঠান্ডা খেলে তার অ্যাজমা বেড়ে যেতে পারে। কিভাবে হয়? লোম থেকে? ওদের থেকে যে অ্যালার্জি, ওদের যে লোম থাকে, ওই লোমগুলি আমাদের শ্বাসনালীতে যেয়ে এটাকে ট্রিগার করে, তখন এই শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়। অনেকে আবার নিরুৎসাহিত হবে, সেই ক্ষেত্রে আসলে পরিচ্ছন্ন রাখতে হবে তাদেরকে। শুধু পরিচ্ছন্ন রাখলেই হবে না, যখন ওই পেট অ্যানিম্যালকে খাবার দিবে অথবা তাদের পরিষ্কার করবে, অবশ্যই মাস্ক পরে নিতে হবে, যাতে তার এই অ্যাটাকটা অথবা সরাসরি সংস্পর্শে না আসতে পারে। কিংবা যারা হচ্ছে পেশেন্ট, তাদের আসলে আরো বেশি সতর্ক হতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। 2 নম্বর হচ্ছে, যেমন আপনি বললেন সিওপিডি, এদের মূল কারণ কিন্তু হচ্ছে ধূমপান। আচ্ছা, সিওপিডির বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা সিওপিডির বিষয়ে আলোচনা করব এবং বক্ষ ব্যাধির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজ আমাদের আলোচনার বিষয় বক্ষব্যাধি নির্ণয় ও চিকিৎসা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রাজশীষ চক্রবর্তী। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সিওপিডি নিয়ে আপনি বেশ কিছু কথা বলতে চাচ্ছিলেন, সেই বিষয়টা একটু জানবো, তারপর আরো বেশ কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে। সিওপিডি এটাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। কিন্তু আমাদের দেশে সবাই মোটামুটি ক্রনিক ব্রঙ্কাইটিস হিসাবে এটা জানে। এবং সিওপিডি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিওপিডি মূলত কিন্তু ধূমপান থেকে হয়, এবং সেটা প্রত্যক্ষ ধূমপান হতে পারে, পরোক্ষ ধূমপান হতে পারে। শুধু কি ধূমপান, অন্যান্য ধুলাবালি কিংবা এখন হচ্ছে আমরা যদি চিন্তা করি শতকরা 80 থেকে 90% হচ্ছে ধূমপান থেকে হয়। এক্ষেত্রে একটা বড় অংশ আমরা অধূমপায়ীদেরও পাচ্ছি। এই যে যাদেরকে অধূমপায়ী অর্থাৎ ধূমপান করে না, তাদের একটা বিশাল অংশ গ্রামাঞ্চলের, এবং গ্রামাঞ্চলের মেয়েদের বা মায়েদের হয়। কেন হচ্ছে? কারণ হচ্ছে তারা যে চুলায় রান্না করে, এই চুলায় যে কাঠ ব্যবহার করে, এর থেকে যে বায়োম্যাস ফুয়েল বের হয়, এই অংশটা আমাদের যদি ফুসফুসে যায়, এইটা কিন্তু আমাদের সিওপিডি করে। কাজেই এই যে মূলত ধূমপান, এর থেকে বায়োম্যাস ফুয়েল অথবা গ্রামাঞ্চলে যে চুলায় রান্না করে, এর বাইরেও কিন্তু কিছু ইনফেকশন বা পলিউশন আছে। কিন্তু আমাদেরকে মোটা দাগে দুটো জিনিসই মনে রাখতে হবে, ধূমপান এবং এই চুলার থেকে হয়। আচ্ছা, প্রত্যেকটা আমরা যদি মানে রোগের ট্রিটমেন্টের কথা বলি, তাহলে তো অনেক সময়ের ব্যাপার। আমরা একটু মোটা দাগে কিছু বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। আমি যদি বলি ফুসফুস ভালো রাখার জন্য খাদ্যাভ্যাসের কোনো বিষয় থাকতে পারে কিনা? ভালো প্রশ্ন। এখানে হচ্ছে যে কোনো ভালো থাকতে গেলে আমাদেরকে শরীরের ইমিউনিটি রাখতে হবে, এবং আমরা যেহেতু বিভিন্ন জীবাণু, বিভিন্ন পলিউশনে এক্সপোজড হই প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে, কাজেই আমাদের ফুসফুসকে ভালো রাখতে হবে, ফুসফুসের ইমিউনিটি বাড়াতে হবে। সেক্ষেত্রে ইমিউনিটি বাড়াতে গেলে আমরা বলবো যে ব্যালেন্স ডায়েট অথবা হেলদি ডায়েট খেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের সাথে যেমন মাইক্রো এলিমেন্টস থাকবে, এর সাথে আমাদের ভিটামিন সি অথবা যেগুলি সাইট্রাস ফুড, ভিটামিন সি যুক্ত, যেমন লেবু বা এই জাতীয় জিনিস কিন্তু অবশ্যই আমাদের খেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে খাদ্যাভ্যাসের ব্যাপারটা তো আমরা জানলাম। অনেকেই আছেন যাদের শ্বাসকষ্ট কিছুটা আছে, দেখা যায় যে সবসময় শ্বাসকষ্ট থাকে না, রাতে ঘুমালো হয়তো খুব স্বাভাবিক, মধ্যরাতে হয়তো ঘেমে গিয়ে বুকে ঘাম বসে ঠান্ডা লাগলো, কিংবা ফ্যানের বাতাসে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাদের আসলে কি করা উচিত সেই সময়? তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ধরনের প্রবলেম আমরা সাধারণত দেখি অ্যাজমা বা সিওপিডিতেই হয়। এই ধরনের রোগীদের আমরা বলে দিই যে আপনার যখনই শ্বাসকষ্ট হবে, তাদেরকে অবশ্যই আমরা প্রিভেন্টর অথবা রোগ প্রতিরোধী যে ওষুধগুলি, সেগুলি তো আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু উপসর্গ লাঘব অথবা ইমিডিয়েট রিলিভারের জন্য কিছু ওষুধ পাওয়া যায়। সেগুলি ট্যাবলেট আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায়, বয়স্কদের ক্ষেত্রে ইনহেলার হিসাবে পাওয়া যায়। আমরা তখন বলে দিই, যখনই আপনার এই উপসর্গগুলি হবে, যেমন বুকে শ্বাসকষ্ট হয়, অনেকের কাশি হয়, বুকে চাপ অনুভব করে, বুকের বা গলার ভিতরে একটু আওয়াজ হয়, তখনই সেই রিলিভার অথবা উপশমকারী ওষুধগুলি ব্যবহার করবে। আচ্ছা, তার মানে বেসিক ওষুধগুলো তার হাতের কাছে রাখতে হবে, অবশ্যই। আচ্ছা, আমি একটু আসি যে অনেকেই রাতে কয়েলের ধোঁয়া, পারফিউম এইসব অনেকেই ব্যবহার করেন, আবার অনেকের এইসব ব্যবহার করতে গিয়ে ঝামেলাও হয়, অনেকেরই কাশি এসব হয়। তো সেসব ক্ষেত্রে কি বলছেন? এই যে একটু আগে আমি বলেছি যে আমাদের রোগীদেরকে শিক্ষা, সতর্কতা করতেই হবে। শিক্ষা এবং সতর্কতা, রোগীদের জানতে হবে কি কি সমস্যা বা কি কি হলে তার রোগটা বেড়ে যেতে পারে, এবং সেই সকল ক্ষেত্রে সতর্ক হতে হবে। যেমন যাদের অ্যাজমা আছে, তাদের কিন্তু অনেকের দেখা যায় যে ধুলাবালি যেমন তাদেরকে বাড়িয়ে দেয় উপসর্গ, তেমনি অনেক পারফিউম, তারপর হচ্ছে কয়েল, এগুলিও কিন্তু বাড়িয়ে দেয়। কাজেরকে তাদেরকে এইগুলি থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং অল্টারনেট অন্য জিনিস ব্যবহার করতে হবে। অল্টারনেট বলতে মশারি, আমরা কয়েলের কথা বাদ দিই তাহলে মশারি ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি একটু আরেকবার আসতে চাই আপনি যেসব রোগের কথা বললেন, কারণ হচ্ছে অ্যাজমা আর সিওপিডির পেশেন্টটাই হচ্ছে অনেক বেশি থাকে এই ক্ষেত্রে। তাহলে অ্যাজমা রোগীদের একটু সচেতনতার বিষয় যদি আপনি কিছু বলতেন। অ্যাজমা রোগীদের ভিতর মূল সচেতনতা হচ্ছে তাদেরকে বুঝতে হবে যে এই রোগটা কিন্তু নির্মূল হবে না, কখনোই নির্মূল হবে না, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কাজেই তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে যে ওষুধ ব্যবহার করতে হবে সেগুলি তো ব্যবহার করতে হবে, পাশাপাশি যে যে উপসর্গগুলি তার অন্য কোনো কিছু বাড়িয়ে দেয় সেইগুলি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যেমন অনেকে আছে দেখবেন যে বাসায় কম্বল ব্যবহার করে,
তাদের কিন্তু শ্বাসকষ্ট কখনোই কমবে না। অনেকের বাসায় ধুলাবালি বেশি থাকে, ইনডোর পলিউশন, তাদেরকে কিন্তু প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলি কিন্তু তাদেরকে করতে হবে, তা নাহলে কিন্তু তাদের দেখা যাবে যে অ্যাজমাটা কন্ট্রোল থাকবে না, অনিয়ন্ত্রিত হয়ে যাবে। অনিয়ন্ত্রিত হয়ে থাকবে। আরেকটা আমার কাছে প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে ঠান্ডা জাতীয় খাবার খেলে অনেকেরই সঙ্গে সঙ্গে গলা বসে যায়, বুক দেবে যায়, এমন সমস্যা হয়। এটা সাধারণ মানুষেরও হতে পারে, আবার যাদের হচ্ছে অ্যাজমা কিংবা সিওপিডি আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। এই ক্ষেত্রে যে হঠাৎ করে ঠান্ডা খাবার খাওয়া কিংবা আইসক্রিম খাওয়া, এটা কি আসলে ঠিক কিনা? একটু আগে আপনাকে বললাম যে প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে কোন জিনিসে হয়। কারণ দেখা যায় যে ঠান্ডা পানিতে গোসল করলে হয়, ঠান্ডা কিছু খাবার খেলে হয়। আবার অনেকের আছে কখনো যদি ঘেমে যায় অথবা চুলে কোনো কালার করলো তখন হয়। এখন যাদের এই ঠান্ডা খেলে হয় বা ঠান্ডা পানিতে গোসল করলে হয়, তাদেরকে আসলে এটা থেকে অ্যাভয়েড করতে হবে, এটা কিছু করার নাই। আর যদি হয়েই যায় সেক্ষেত্রে সাধারণত আমরা বলি যে একটু কুসুম গরম পানিতে গার্গলিং করা, একটু আদা চা খাওয়া, কখনো কখনো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ বা প্যারাসিটামল জাতীয় ওষুধ সাময়িক খেলেই আস্তে আস্তে এটা কমে যাবে। এটা কি যে কোনো ঋতুতেই? যে কোনো ঋতুতেই হতে পারে। অর্থাৎ একজন মানুষ মানে যার যেটাতে সমস্যা মনে করবে সেই জিনিসটা সে অ্যাভয়েড করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি একটু আসতে চাই সিওপিডির বিষয়ে। মানে এই দুটো রোগই তো বেশি হয়। সিওপিডি কারো হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনি যেমন বললেন যে যক্ষা, দুঃখিত, সেটা হচ্ছে যে অ্যাজমা কখনো ভালো হয় না, অ্যাজমা সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়। সিওপিডির ক্ষেত্রেও কি তাই? সিওপিডির ক্ষেত্রে যেমন সিওপিডির ক্ষেত্রে মূলত যেটা হয়, সিওপিডির ক্ষেত্রে কিন্তু ফুসফুসের পার্মানেন্ট ডিস্ট্রাকশন হতে থাকে, অর্থাৎ বিভিন্ন প্রদাহ চলতে থাকে। সেক্ষেত্রে আমাদের রোগীকে প্রথমত হচ্ছে যেসব জিনিসে তাদের এই উপসর্গগুলি হচ্ছে তাদের থেকে দূরে থাকা। যেমন আমরা বলতে পারি যে ধূমপান বন্ধ করতে হবে যারা ধূমপান করে, যেসব মায়েদের দেখা যায় যে চুলা ব্যবহার করতে হবে করে, তাদেরকে বন্ধু চুলা বলে একটা আছে যেটার থেকে বায়োগ্যাস ফুয়েল বের হয় না, সেটা ব্যবহার করতে বলতে হবে। এইটা হচ্ছে মূলত তাদেরকে বলতেই হবে যে এর থেকে দূরে থাকা। আর যদি হয়েই যায় তার জন্য তো আমাদেরকে কিছু ওষুধ ব্যবহার করতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আচ্ছা, একটু লাং ক্যান্সার, একদম ক্যান্সার কোন পর্যায়ে চলে যায়, মানে কোন ইস্যুগুলো হলে আর কি? আচ্ছা, এখন ক্যান্সার তো আসলে একটা প্রবাদ আছে যে ক্যান্সার হলে কোনো অ্যান্সার নাই। আচ্ছা, কিন্তু এখন কিন্তু ক্যান্সার হলেও আমাদের আর্লি ডায়াগনোসিস করা যায়। কারণ ক্যান্সারের কিন্তু মূলত চিকিৎসা আমরা যদি মোটা দাগে বলি সেক্ষেত্রে হচ্ছে অপারেশন করা যায়, যেটা কিউরেটিভ ইনটেন্ট, অর্থাৎ নিরাময় হয়ে যায়, আর রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া যায়। ক্যান্সারের মূল কারণ যেটা, সেটা তো হচ্ছে সরাসরি ধূমপান থেকেই ক্যান্সার হয়। এখন এই ক্যান্সার যদি হয় তাহলে কিন্তু পূর্বেই কিছু উপসর্গ পাই আমরা। যেমন একটু আগেই আমি বলেছি, কিছু উপসর্গের ভিতরে দেখা যাচ্ছে যে কারোর কাশি হচ্ছে, কোনোভাবেই কাশি কমছে না। 2 নম্বর হচ্ছে কাশির সাথে রক্ত আসছে, পেশেন্টের একটু জ্বর জ্বর ভাব হয়, ওজন ড্রামাটিক্যালি কমে যাচ্ছে, তখনই কিন্তু তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে দেখতে হবে তার আসলে ক্যান্সার আছে কিনা। তা নাহলে কিন্তু উপসর্গ, এবং যদি হয়ে যায় তখন তো আমাদের পরীক্ষা করতে হবে। একেবারে সহজ পরীক্ষা আছে, কাশি পরীক্ষা করতে পারে, এক্সরে করতে পারে, তাহলেই একটা ধারণা পাওয়া যাবে যে তার ক্যান্সার আছে কি নাকি অন্য কোনো কারণে তার এই শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে। আচ্ছা, আমি যদি বলি অ্যাজমা কিংবা হচ্ছে সিওপিডি কিংবা ফুসফুসের অন্যান্য রোগগুলো থেকেই তো ক্যান্সারে মানে অ্যাজমা থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আচ্ছা, আমরা যেটা বলি ক্যান্সারের যেমন সিওপিডির কারণ যেমন হচ্ছে ধূমপান, কিন্তু এই ধূমপানই হচ্ছে আবার ক্যান্সারের কারণ। এই জন্য অনেকে যারা যদি আমরা দেখি সিওপিডি যাদের আছে তাদেরকে অবশ্যই আমাদেরকে সার্ভেলেন্স করতে হবে এবং 3 মাস বা 6 মাস পর পর ফলো আপ করতে হবে যে তাদের ক্যান্সার হচ্ছে কিনা। বিদেশে কিন্তু প্রত্যেককেই কিন্তু সিটি স্ক্যান করে যারা এই ধূমপান এবং সিওপিডি রোগেতে আক্রান্ত, যাতে আর্লি ডায়াগনোসিস করা যায় ক্যান্সার এবং আর্লি ট্রিটমেন্ট করা যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। সঙ্গেই থাকুন।